ইয়নমিনের জন্মদিন। 3 বছর পূর্ণ হয়ে গেল ছোট্ট মেয়েটার। তাই তেদের বাড়ি থেকে সবাই যাবে জাংকুকদের বাসায়। তে সেদিনের পর থেকে আর যায়নি জাংকুকের সামনে। জিমিন থেকে তের নাম্বার নিয়ে কলও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো মতেই তে জাংকুকের সাথে দেখা বা কথা কিছুই বলবে না। আজ কিভাবে সে মানুষটার সামনে উপস্থিত থাকবে সেটা নিয়েই ভাবছে। সন্ধ্যায় সবাই যাওয়ার কথা ও বাড়িতে। সবাই রেডি হচ্ছে আর তে এখানে বসে আছে। জেনি তের রুমে এসে দেখলেন তে রেডি না হয়ে বসে আছে খাটের উপর। ধমক দিয়ে বললেন, তুই এখনো রেডি না হয়ে বসে আছিস কেন? একটু পরেই তো তোর বাবা চিল্লাচিল্লি করবে আমার উপর। মেয়েদের দোষ তো তিনি দেখে না, তিনি তো মনে করেন সব দোষ আমার। তে বিরক্ত হয়ে বলল, তোমরা যাও না, আমার ভালো লাগছে না। জেনি যেন আরো রেগে উঠলেন মেয়ের কথা। তুই না ইয়নমিনের খালামণি, বোনের মেয়ের জন্য দেখছি একটুও মায়া নেই তোর। আমি কিন্তু এখনই জিমিনকে কল দিয়ে বলবো তুই এমন করছিস। জিমিনের কথা শুনে লাফ দিয়ে উঠল তে। না মা, বলো না, আমি তাড়াতাড়ি রেডি হব। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবি তুই। জেনি একটা হালকা গোলাপি রঙের শাড়ি বের করে দিল তেকে। তে পরতে চাচ্ছিল না, কিন্তু তিনি জোর করে পরিয়ে দিলেন। এমনিতেও সেদিনের পর থেকে তে দেখা করেনি, কথা বলেনি জাংকুকের সাথে। জাংকুকের সামনে আজ এভাবে গেলে তো নিজের কাছে নিজেই অস্বস্তি লাগবে, আর তার মায়ের কথা তো ফেলেও দেওয়া যাবে না। সবাই রওনা হলো জাংকুকদের বাড়ির উদ্দেশ্যে। ভালোই জমজমাট করে সাজানো হয়েছে বাড়িটাকে, বাহির থেকেই বোঝা যাচ্ছে সব। বেশ কিছু অপরিচিত মানুষও দেখা যাচ্ছে। তে ঘুমটা টেনে বাসার ভিতর প্রবেশ করলো। অনেকদিন পর এই বাড়িতে আসা তার। জিমিন তার মা বাবাকে দেখে দৌড়ে আসলো। জিনও আসলেন। তে চারপাশ খুঁজেও জাংকুককে দেখলো না কোথাও। সবার সাথে হাসি মুখে কথা বলল তে। কাইকে নামজুন তার সাথে নিয়ে গেলেন, আর জিনের সাথে গেলেন জেনি। বাকি রইল তে। এত মানুষের সামনে এখন নিজেকে বেশ অসহায় অসহায় লাগছে। জিমিনের পিছু নিল তে। জিমিন তের হাত ধরে রান্নাঘরে নিয়ে গেল। সে কাজ করছে আর তে দাঁড়িয়ে আছে। তুই কেন জাংকুকের সাথে কথা বন্ধ করেছিস? বহু চেনা পরিচিত নাম শুনে ধক করে উঠলো তের বুকটা। জাংকুকের সাথে কথা বন্ধ করেছি, এই কথা জিমিন কিভাবে জানো? তুমি কিভাবে জানো? জিমিন পায়েসের উপর বাদাম ছিটিয়ে দিতে দিতে বলল, জাংকুক বলেছে। অনেকবার তোর সাথে কথা বলার চেষ্টা করেছে ছেলেটা, কিন্তু তুই বরাবরের মতোই ফিরিয়ে দিয়েছিস। সব জানি আমরা। মানে আর কে কে জানে? আমি, সুগা আর মা। তে অবাক হলো জিনের কথা শুনে। আন্টিও জানেন? কিভাবে? জাংকুক বলেছে। তুই একদম বেশি বেশি করছিস। এই তো সামনেই তোর এক্সাম, তারপর এক্সামের শেষ হলেই তোর বিয়ে। এখন যদি একটু একটু করে মেনে না নিস তাহলে ধরেই মেনে নিতে পারবি। ও কিন্তু তোর ভালোর জন্যই বিয়েটা আগে আগে দেয়নি। আমি বুঝি না তোর এত কিসের সমস্যা। ওর মতো ছেলে পেতে হলে ভাগ্য লাগে। তুই তো চাস, কিন্তু দেখ তোর ভাগ্যেই পড়েছে। মাথায় কিছুই নাই তোর, সব উল্টোপাল্টা জিনিস নিয়ে থাকিস। তে মাথা নিচু করে ফেলল। আন্টিকে বলার কি দরকার ছিল? জিমিন বলল, আমি না, জাংকুক বলেছে তুই ওর সাথে কথা বলিস। অবশ্য সে বলবে কিনা তার সন্দেহ আছে। তে ব্যস্ত হয়ে বলল, কেন বলবে না? আচ্ছা উনি কোথায়? দেখলাম না একবারও। তুই যেভাবে ইগনোর করেছিস, না বলাই উচিত। আর ও কোনো দরকারে বাহিরে গিয়েছে বোধহয়। তুই এখন ইয়নমিনের কাছে যা, এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না, অনেক গরম এখানে। তে চলে আসলো না, ঠায় দাঁড়িয়ে রইলো সেখানে। নিজের কাজের জন্য এখন তার সংকোচ বোধ হচ্ছে। ওরকমটা করা একদম উচিত হয়নি, কিন্তু সেও বা কি করবে? জাংকুকের ওরকম কাণ্ডে তার ভীষণ লজ্জা লেগেছিল। এর জন্য 2 দিন কলেজও মিস দিয়েছে। লোকটার আগে বোঝা উচিত ছিল মেয়েটাকে। সে কি অভ্যস্ত নাকি? কিভাবে এখন সামনে দাঁড়াবে সে নিয়ে চিন্তা করছে। আর জিনও জেনে গিয়েছে। এবার যদি কথা না বলে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববেন। সবাই তো আর সত্যিটা জানে না, শুধু জানে তে কথা বলছে না। মেয়েটার মনে অনেক চিন্তা হচ্ছে, জাংকুক তাকে দেখে কিরূপ আচরণ করবে। যাই হোক, একবার সরি বলে দিবে লোকটাকে। তে জিমিনের পাশে এসে দাঁড়ালো। আপু, ওনাকে একবার সরি বললে হবে না? জিমিন খুশি হলো বোনের কথা, কিন্তু প্রকাশ করলো না। তার বোন অবশেষে লাইনে আসছে। আমি কি জানি, তোরটা তুই বলবি। তে মানতে পারলো না। আপু বলো না কিছু, সরি বললে হবে তো? তোর ইচ্ছে। তে কথা বাড়ালো না আর। যে করেই হোক আজ সরি বলবেই। সরি বলাটা প্রতিজ্ঞা হিসেবে ধরে নিল। ভয়ে আছে, না জানি জাংকুক কি বলে তাকে। তে জিমিনের রুমে এসে শুয়ে পড়লো। ধীরে ধীরে মানুষের সমাগম বাড়ছে। এমপির বাড়ি বলে কথা, মানুষ তো থাকবে, তবে সব সময় থাকে না। যখন বড় করে কোনো অনুষ্ঠান হয় তখন। শাড়ি পরে এভাবে অচেনা মানুষের সামনে থাকতেও লজ্জা লাগছে তে। চেয়ারে বসা জাংকুক চিন্তায় মগ্ন। পাশেই দাঁড়িয়ে আছে ইউনো। বুগামের লোকদের হুমকি দিয়েছে, সামনে অনেক বড় কাজ রয়েছে। এর মাঝেই বুগামের হুমকি। উদ্বিগ্ন হয়ে ইউনো বলল, স্যার বুগামকে পাল্টা জবাব দিতে হবে। এভাবে চুপ করে বসে থাকলে হবে না স্যার। দিব, শুধু সময় হোক। যা কিছু করেছে সবগুলোর জবাব ফিরিয়ে দিব। ওর ধারণায় আসছে না বুগাম কার সাথে লাগতে এসেছে। আমাদের দলের লোকেরা ভয়ে আছে স্যার, তারা তো আর কাজ করতে চাইছে না। মাথায় অনেক চিন্তা এসে জমা হচ্ছে এক এক করে। মনকে শান্ত রাখতে পারছে না জাংকুক। বুগামকে কড়াই গন্ডায় হিসেব বুঝিয়ে দিতে হবে। শোনো, ওর দোকানে যা আছে সব বন্ধ করার ব্যবস্থা কর, আর সব কুকীর্তির কাহিনী বের করার চেষ্টা কর।
করো। অনেক মানুষের টাকা খেয়েছে সে, সেগুলো প্রমাণ খোঁজার চেষ্টা করো। এরপর দেখবো কিভাবে এমপি পদে দাঁড়ায়। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে ওর নামে যত বাজে কাজ জড়িত রয়েছে সব কাজ মানুষের কাছে উপস্থাপনা করো আর হুমকি দেওয়া, তাই না? বাকিটা আমার কাছে ছেড়ে দাও। বুগামের এই অস্তিত্ব মুছে ফেলবো একদম। ভালো চেহারাটা দেখিয়েছিলাম, তার পছন্দ হলো না, এবার না হয় খারাপটাই দেখুক তাহলে। স্যার, আজকে থেকে সব কাজ শুরু করে দিব। আচ্ছা, আমি এখন আসি। জাংকুক বেরিয়ে পড়লো অফিস থেকে। জিন বারবার বলে দিয়েছে সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে, তাই আর দেরি করলো না। বুগামের ব্যাপারটা আজকের মতো এখানেই ক্লোজ করে দিল। আজ আর ড্রাইভার নিল না, নিজেই ড্রাইভ করে বাসায় চলে আসলো। বাসায় আসার পর প্রথমেই জিনিকে দেখলো, সালাম দিয়ে কথা বলল। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ইয়নমিনের জন্য যে গিফটগুলো এনেছে সেগুলো নিয়ে জিমিনের রুমের উদ্দেশ্যে রওনা হলো। সে শুয়ে আছে আর ইয়নমিন পেটের উপর বসে আছে। এসে এসে কথা বলছে দুজনে। এমন সময় জাংকুক আসলো। সে কারো আসার শব্দ শুনে তাকালো দরজার দিকে। জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুকের সর্বপ্রথম চোখ পড়লো তের উপর, আবার তৎক্ষণাৎ চোখটা সরিয়ে নিল সে। শান্ত কণ্ঠে জাংকুক বলল, ইয়নমিন এখানে আসো। ইয়নমিন হুড়োহুড়ি করে চলে আসলো জাংকুকের কাছে। উঠে বসলো, সুন্দর করে শাড়িটাকে টেনে টুনে দিল। জাংকুক ইয়নমিনের হাতে গিফটটা দিল। বাচ্চাটা গিফট না খুললেই মহা খুশি। ইয়নমিন, মা ডাকছে তোমায়, তুমি তোমার মায়ের কথা শুনে আসো, যাও। ইয়নমিন চলে যাওয়ার পর জাংকুক দরজাটা আটকে দিল। তের সাথে বেশ বোঝাপড়া বাকি আছে তার। পাগলের মতো ঘুরিয়েছে তাকে। দরজাটা আটকানো দেখে তে ঘাবড়ে গেল। আবার অন্য কিছু করবে নাকি? আনমনে শাড়িতে হাত চেপে ধরলো। বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়েছে। একদম কাটকাট স্বরে বলল, প্রথমত বলছি আমি তোমার সাথে রোম্যান্স করতে আসিনি। এভাবে শাড়ি চেপে ধরে কি প্রমাণ করতে চাইছো? তে জাংকুকের রাগ ওঠার আগেই বলল, না আসলে তেমন কিছু না। জাংকুক বেশ অবাক হলো। এই প্রথম মনে হয় সে তের সাথে এক কথা একবার বলার পরেই উত্তর দিয়েছে। নাছরবান্দা বানিয়ে ছাড়ে মেয়েটা তাকে। আমি যে এত কল দিলাম, মেসেজ দিলাম, দেখা করতে চাইলাম, ফিরিয়ে দিয়েছো কেন? কেন দিয়েছো বলো? তোমার ভাগ্য ভালো তোমার সামনে এক্সাম দেখে তুমি সময় পাচ্ছ, না হলে তোমাকে এভাবে ইগনোর করার পানিশমেন্ট এমন ভাবে দিতাম যেন পরের বার ভুলেও এমন কাজ করার সাহস না পাও। দুঃখিত, তোমার এই কথায় চরম বিরক্ত আমি। ভেবেছিলাম তোমায় তুলে এক আছাড় দিব, কিন্তু তা দেওয়া যাবে না। জাংকুক চেয়ারটা টেনে তের একদম সামনে এসে বসলো। দূরত্ব কম তাদের মাঝে, সে খেয়াল নেই জাংকুকের। আজ শাড়ি পরার কারণ? তের সাথে সাথে উত্তর দিল, মা বলেছে পড়তে। তের এভাবে শাড়ি পরা দেখে জাংকুকের রাগ নিমিশেই উধাও। জাংকুক তের শাড়িটার এক পাশ ধরল। অধিকার বোধের জন্য নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে হয়, বুঝেছো? মেয়েটার ভিতরে কি যে আছে সেটাই বোঝা মুশকিল। অশান্ত মনকে শান্ত করার উপায়। মাথার সরে বলল, অসম্ভব সুন্দর লাগছে প্রেয়সী। তে, দরজা খোল, কতক্ষণ ধরে ডাকছি তোকে। এভাবে কেউ দরজা বন্ধ করে রাখে? অস্থির হয়ে বসে আছে তে। ভেবে পাচ্ছে না দরজা খুললে তার বোন জাংকুককে দেখে কি মনে করবে। দরজা তো বন্ধ করেছে জাংকুক, তাহলে ওকে বলবে কেন? কিন্তু তার যে বোন, নিশ্চয়ই তাকে চেপে ধরে বসে থাকবে কিছু শোনার জন্য। তেকে এভাবে ভয় পেতে দেখে ভ্রু কুচকালো জাংকুক। তুমি এত ভয় পাচ্ছ কেন? মাথা তুলে একবার জাংকুককে দেখলো তে। আপু ডাকছে, দরজা খুলুন আগে। জাংকুক দরজা খুলে দিল। দরজা খোলার পর জাংকুককে দেখে বেশ অবাক হলো জিমিন। এসেছিল বোনকে ডাকতে, এখন এসে দেখে তার দেবরও উপস্থিত এখানে। জিমিন হেসে বলল, তুমি কখন এলে? বেশিক্ষণ হয়নি। এখানে কেন? জাংকুক পিছ ফিরে একবার তেকে দেখে নিল। জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে একদম মেয়েটা। আপনার বোনকে একটু দেখতে এসেছিলাম। আর হ্যাঁ, দরজাটা আমিই বন্ধ করেছিলাম, আসছি আমি। ব্যাস, এইটুকু কথা বলেই জাংকুক চলে গেল। জাংকুক দরজাটা বন্ধ করেছে কথাটা জিমিনকে বলে দিল, কারণ এ নিয়ে চিন্তা করছে। না জানি জিমিন তাকে কি বলে, তাই কথাটি বলেই বের হয়ে গিয়েছে রুম থেকে। তে জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। যাক, একটু হলেও বেঁচে গিয়েছে সে। জিমিন তের পাশে এসে দাঁড়িয়ে বলল, কি বলেছে জাংকুক তোকে? তে বোনের দিকে তাকালো। সে জানে তার বোন কিছু ভেবে বসে আছে। এখন শুধু তের মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে আছে। কিছু বলেনি। জিমিন তের গাল ধরে বলল, মিথ্যে বলিস না। তে জানে তার বোন আজ না বললে ছাড়বে না, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিল জিমিনকে। অবাক হয়ে শুনছে তের কথা, কারণ তার দেবরের যে এত প্রেম তা তের সাথে বিয়ে ঠিক না হলে জানা হতো না। শাড়ির যে জায়গাটায় জাংকুক ধরেছে ওই জায়গাটা দেখিয়ে তে বলল, দেখো এখানটায় তোমার দেবর ধরেছে। এবারও কি মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যে কথা বলছি?
জিমিন হেসে তের কাঁধ জড়িয়ে ধরল। না বোন, বিশ্বাস করেছি। আমি শুধু এই কথাই ভাবি, জাংকুকের এখনই এই অবস্থা, বিয়ের পর না জানি কি হবে। জিমিনের বলা কথা কেন জানি ভীষণ লজ্জা পেল তে। আজ জাংকুকের কার্যকলাপের জন্য লজ্জা পাচ্ছে সে। হয়েছে, তুমি রেডি হবে না? এভাবে মেয়ের পাশে দাঁড়াবে? জিমিন এখনো রেডি হয়নি, এত কাজের চাপ ছিল আজ, তাই আর রেডি হওয়া হয়নি তার। আরে আর বলিস না, কাজ করতে করতে আর দিন যার আসে, অন্য দিনের তুলনায় আজ বেশি কাজ পড়ে গিয়েছে। এখনই রেডি হব। জিমিন তড়িঘড়ি করে রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তে তার বোনকে সাহায্য করলো। জিমিন ও তার বোনের সাথে মিল রেখে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, আবার তের মতো সেজেছে। বোঝার উপায় রাখছে না কে জিমিন আর কে তে, কিন্তু জিমিন একটু মোটা হওয়াতে বোঝা যাচ্ছে। মা, তুমি আজ তেকে জোর করে আমাদের বাসায় রাখবে। ছেলের কথায় সায় দিতে পারছে না জিন। যদি কাই না রাখতে চান তখন কিভাবে রাজি করাবে জাংকুককে? আর তেও থাকতে চাইবে কিনা সন্দেহ। আহা, জাংকুক যদি তে না থাকতে চায়? জাংকুক চোখ মুখ শক্ত করে বলল, ও থাকবে, তুমি শুধু কাই আঙ্কেলকে ম্যানেজ করবে। জিমিন ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ওনাকে বলবো, ম্যানেজ করারও চেষ্টা করব। তুমি এখন এমন করো না। জাংকুক শান্ত হলো। আর শোনো, তেকে তুমি তোমার আশেপাশে রাখবে, অনেক মানুষই থাকবে, ও যেন একা একা কোথাও না যায়। জিন অবাক হলেন ছেলের কথায়। তার ছন্নছাড়া ছেলেটা আজ তের জন্য ভালোবাসা দেখাচ্ছে। আশ্বাস দিলেন ছেলেকে, কারণ তার ছেলে না হলে পাগল বানিয়ে ছাড়বে। মেয়েটাকে অনেক ভালোবাসে, না হলে কি আর মায়ের সামনে এসব বলে? মুচকি মুচকি হাসলেন। জাংকুক নিজের কথাগুলো বলে চলে গেলেন। মূলত এর জন্যই আসা মায়ের কাছে। ইয়নমিনের জন্মদিনের অনুষ্ঠান, সব মানুষ এসে পড়েছে। একটু পরেই মূল অনুষ্ঠান শুরু হওয়া বাকি। এর মধ্যেই জাংকুক একটু রেডি হয়ে নিল। পাঞ্জাবি ছেড়ে আজ অন্য কিছু পরলো। ব্ল্যাক কালারের ব্লেজার পরে নিল। চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করে নিল। রেডি হওয়া শেষে নিচে নামলো। বেশ কিছু মানুষের সাথে গিয়ে কথা বলছে, কারণ তারা জাংকুকের থেকে একটু উপরের প্রফেশনে আছে। বেশ মানুষ এসে হাত মিলালো জাংকুকের সাথে। ভদ্রতা নম্রতা সহকারে কথা বলছে জাংকুক। তে, জিমিন আর ইয়নমিন নামছে। জাংকুকের কথা বলার মাঝেও নজর পড়ল তের দিকে। তার সুন্দর প্রেয়সী তেকে দেখলেই সুখের হাসি ফুটে ওঠে। চোখ সরিয়ে নিয়ে পুনরায় কথা বলছে মানুষের সাথে। সবার সাথে কথা বলা শেষ করে জাংকুক সুগার পাশে গিয়ে দাঁড়ালো। সুগা তার ভাইকে দেখে একটু হাসলো। তোর প্রেয়সীর পাশে গিয়ে দাঁড়ালি না? প্রতি উত্তরে হাসলো জাংকুক। সময় হলে ঠিকই দাঁড়াবো, কিন্তু তুমি আপাতত জোর করে দাঁড়া করিয়ে রাখবে তোমার শালিকাকে। এখন আমি গিয়ে দাঁড়ালে সে আবার অন্য কিছু মনে করবে। এখন যাও, ওকে নিয়ে আমার পাশে এনে দাঁড়া করাও। সুগা ভেঙচি কাটলো। আমি এসব কাজ করি না। জাংকুক হেসে বলল, তোমার ব্যবসা লাটে উঠিয়ে দিব। সুগা ঘাবড়ে গিয়ে তাকালো তার ভাইয়ের দিকে। বিশ্বাস করতে পারছে না জাংকুককে, হয়তো উঠিয়ে দিতে পারে। তাই তাড়াতাড়ি করে তের হাত ধরে এনে জাংকুকের পাশে দাঁড়া করো। তে বুঝতে পারলো না কেন সুগা এমন করলো। তে অবাক হয়ে চেয়ে রইল শুধু। সুগা তের হাত ধরে বলল, শোনো শালিকা, তোমাকে একদম নিরাপদ জায়গায় এনে দাঁড় করিয়েছি। তোমার পাশে যিনি আছেন তিনি খুবই সম্মানীয় ব্যক্তি, তার অনেক পাওয়ার। তুমি জাংকুকের পাশে নিশ্চিন্তে থাকতে পারো। আবার পরক্ষণেই জাংকুকের কানে গিয়ে বলল, আমার ব্যবসার দিকে আর নজর দিস না, তোর পাশে যিনি আছেন তার দিকে নজর দিলেই হবে। কথাটি সুগা এত আস্তে বলল, তেও শুনতে পেল না দুজনের কথোপকথন। সুগার কথা বলা শেষ হলেই সে চলে যায়। তে মাথা উঁচু করে জাংকুকের দিকে দেখলো। অবশেষে পাঞ্জাবি ছেড়ে অন্য কিছু পরেছে। তের চেয়ে থাকা দেখে জাংকুকও তাকালো। দুজন চোখাচোখি হয়ে গেল। দৃষ্টি সরিয়ে নেয় তে। শাড়ি পরে কি আমার মাতাল করতে এসেছো এখানে? আচমকা জাংকুকের শব্দ শুনে তাকায় সেদিকটায়। একটু নিচু স্বরে বলল, আপনি মাতাল হবেন জানলে পরে আসতাম না। জাংকুক অবাক হয়ে চরম পর্যায়ে। কথাটি কি সত্যি তে বলেছে? বিশ্বাস হচ্ছে না। তোমার কি জ্বর এসেছে? তে মাথা নাড়িয়ে বলল, না তো। উন্নতি হচ্ছে তাহলে জাংকুকের বউয়ের। জাংকুকের বউ কথাটি শুনে শিউরে উঠেতে এই প্রথম
প্রত্যাশিত কিছু শুনেছে সে। জাংকুক কেকে তার মায়ের কাছে দিয়ে আসলো। ইয়নমিনের কেক কাটা শেষ করে সবাই খাওয়া দাওয়া শুরু করলো। আর সবকিছুর দেখাশোনা করতে জাংকুক ব্যস্ত হয়ে পড়লো। দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে তে। হঠাৎ তার ভাবনার মাঝে জাংকুক চলে আসে। তাহলে কি সে মানুষটার মায়ায় পড়ে যাচ্ছে? কাই বাসায় যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলো। জিন তের হাত ধরে দাঁড়িয়ে আছে, এখনো বলেনি কাইকে। জিন তের হাত ধরে কাইয়ের সামনে নিয়ে গেলেন। বেয়াই সাহেব, আজ আপনার ছোট মেয়েটা আমার বাসায় থাকুক, ওর যত্নের কোনো কমতি রাখবো না, কথা দিলাম। কাই মনে মনে রাজি না, কিন্তু তাও বলল, না আপা, মেয়েটা তো কয়েকদিন পরে আপনার কাছে চলে আসবে। আমি এখন চাই মেয়েটা আমার কাছে থাকুক, তখন তো চাইলেও রাখতে পারবো না। জিনের খারাপ লাগলো কাইয়ের শেষের কথা শুনে। তার ছেলের আবদার একদিকে, আরেকদিকে এমন কথা। আজকের দিনটা শুধু, কাল জাংকুক দিয়ে আসবে ওকে। জিমিন এসে তার বাবার হাত ধরে বলল, বাবা আজকে থাকুক। আর জিমিনকে ফিরিয়ে দিতে পারলেন না কাই। হয় আর কিছু বললে বেমানান হয়ে যাবে। মেয়েটাকে এভাবে ছাড়তে মন চায় না। যেহেতু এ বাড়িতে জিমিন আছে তাই মেয়েটাকে রেখে আসে, শুধু জিমিনের ওপর ভরসা করে। কাই ছোট মেয়ের মাথায় চুমু খেলেন, আদরে সরে বললেন, সুন্দর মতো থেকো আম্মা, বাবা আসছি। হ্যাঁ, তারপর তারা চলে গেল। জাংকুক আর সুগা গিয়ে তাদের পৌঁছে দিল। তে জিমিনের সাথে বসে কথা বলছে, সাথে জিন ও আরেমও আছে। কিছুক্ষণ আগে জাংকুক আর সুগা ফিরেছে বাসায়। সুগা আর উপরে যায়নি, এখানে বসে গল্প শুরু করে দিয়েছে। সুগার কোলে ইয়নমিন দুষ্টুমি করছে বসে বসে। জাংকুক তার ব্লেজার খুলে একটি টি শার্ট পরে নিচে আসলো, এসে তের পাশে বসে গেল। আরেম বেশ হাসির কথা বলছে আর জিনকে বারবার কিছু না কিছু বলে রাগাচ্ছে। আমি তো আগে সুগার মাকে ছাড়া কিছুই বুঝতাম না, তাকে তার বাবার বাড়িতে থাকতে দিতাম না। আরেমের কথায় যেন আরো রেগে গেল জিন। কথা লাগাম দাও, এখানে তোমার ছেলে, ছেলের বউ, নাতনি রয়েছে, ঠিকভাবে কথা বলো। তে হেসে দিল। এমন মিষ্টি ঝগড়া দেখে পাশ থেকে সোফায় আধশোয়া জাংকুক তাকাচ্ছে তার প্রেয়সীর দিকে। এটা হাসলেই মুখে হাত দিয়ে ফেলে। জিন রেগে উঠে চলে গেল, সাথে সাথে আরেমও উঠে চলে গেল। আজ তার 12টা বেজে যাবে। তিনি তো শুধু হাসানোর জন্য এসব বলেছে। খুব সুগার উদ্দেশ্যে বলল, ভাইয়া তোমার একটু লজ্জা লাগে না বাবার কথা শুনে? সুগা ভ্রু কুচকে বলল, কেন লজ্জা লাগবে? তেমন তো কিছু বলেনি। জাংকুক তার চোখগুলো ছোট ছোট করে ফেলল। তোমার তো লজ্জা নেই, লাগবেও বা কিভাবে? তুই এখন যা শুরু করেছিস, বিয়ের পর বাবার মতো এমন করবি তুই? তোর যদি এতই লজ্জা থাকতো তুই উঠে যেতে পারলি না? জিমিন দাঁত কেলিয়ে হাসছে। এ দুজনের ঝগড়া এত ভালো লাগে তার। সুগা বেখেয়ালিতে মাঝে মাঝে উল্টাপাল্টা বলে ফেলে, যার কারণে পরে জিমিন সুগাকে রাগায় এসব বলে। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, বিয়ের পর কি করব সেটা তোমার শালিকা দেখতেই পাবে। আমার লজ্জা নেই বলেই বসেছিলাম, তুমি তো শুধু হেসেছিলে। আমার মুখে তো একটুও হাসি ছিল না, তার মানে কি তুমি মজা নিয়েছো? সুগা উঠে দাঁড়িয়ে পড়লো, 2 হাত তুলে বড় একটা মুনাজাত ধরলো আর বিড়বিড় করে বলা শুরু করলো, আল্লাহ এই নির্লজ্জ ছেলেকে একটু রহমত দিও, যাতে আমার পিছনে না লাগতে আসে। জাংকুক হাসছে ভাইয়ের কাণ্ড দেখে, সাথে সাথে সবাই হেসে দিল। সুগা এত মজা করতে পারে, সারাক্ষণ 2 ভাইয়ের এভাবে খুনসুটি লেগেই থাকে। সুগা যে এত রসিকতা করতে পারে তা জাংকুককেও হার মানায়। তবে দুজন দুজনকে বড্ড ভালোবাসে। সুগা একটা দরকারে জিমিনকে নিয়ে উপরে চলে আসলো। জাংকুক ইয়নমিনের সাথে খেলছে। তে দূরে সরতে গেলেই হাত ধরে ফেললো জাংকুক। কোথায় যাচ্ছ? মানে যাচ্ছি না। ইয়নমিন জাংকুকের বুকে মাথা দিয়ে দেখছে। জাংকুক ইয়নমিনের উদ্দেশ্যে বলল, তোমার খালামণি কেন তোমার চাচ্চুকে বুঝতে চায় না বলো তো? ইয়নমিন যেভাবে ছিল সেভাবেই রইল। জাংকুকের কথায় ঠোঁট উল্টে ফেললো, অর্থাৎ সে জানে না। তে ইয়নমিনকে দেখে জাংকুকের দিকে তাকালো। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে আমি আমার গম্ভীরতা, কঠোরতা, আগুনের ন্যায় ভয়ঙ্কর রূপ সব বিলীন দিলাম প্রেয়সী।